আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ব্লগ মহেরা জমিদার বাড়ি। কোথা থেকে যাবেন, কোথায় কত টাকা ভাড়া, সব কিছু বিশ্লেষণ করব আপনাদের সাথে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি আছি রফিকুল ইসলাম আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গো। এবার আমাদের ভ্রমণ যাত্রা শুরু হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে। আর এবার আমার ভ্রমণ সঙ্গী হলো আমার বন্ধু মির্জা এবং বাইক। রাস্তায় আজ জ্যাম অনেকটা কম। বরাবরই আমি কারো পিছনে উঠতে প্রচণ্ড ভয় পাই, আর হাইওয়ে হলে তো কথাই নেই। গাজীপুর থেকে টাঙ্গাইলগামী যে কোনো বাসে করেও যাওয়া যায় মহেরা জমিদার বাড়ি। বলে রাখি, আমিও কিন্তু হাইওয়ে রোডে বেশ ভালো বাইক রাইড করতে পারি। আমরা নাটিয়াপাড়া থেকে ডানে মোড় নিয়ে মহেরা জমিদার বাড়ির রাস্তায় যাচ্ছি। পথে মধ্যে মহেরা রেল স্টেশন পার হয়ে চলে যাব সোজা জমিদার বাড়ি। আপনারা চাইলে ট্রেনে করেও মহেরা জমিদার বাড়ি আসতে পারবেন, তবে কোন ট্রেন মহেরা স্টপেজ ধরবে জেনে নিবেন এবং সময়সূচিটা জেনে বের হবেন। আমরা এখন মহেরা রেল স্টেশন এসে গেছি। গাজীপুর থেকে মহেরা জমিদার বাড়ির বাস ভাড়া নির্ভর করে আপনি কোন রুট দিয়ে যাচ্ছেন তার উপর। সাধারণত গাজীপুর থেকে টাঙ্গাইলগামী বাসে করে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে সিএনজি বা অটো রিকশায় করে মহেরা জমিদার বাড়ি যাওয়া যায়। বাসের ভাড়া সাধারণত 120 টাকা থেকে 160 টাকা হতে পারে, আর সিএনজি বা অটো রিকশার ভাড়া পড়বে জনপ্রতি 30 থেকে 40 টাকা। ওয়াও, কত সুন্দর! দেখতে দেখতে আমরা মহেরা জমিদার বাড়ি এসে গেছি। জ্যাম না থাকায় অনেক তাড়াতাড়ি আমরা এসে গেছি। আমরা আমাদের বাইক পার্কিং করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পূর্বে জমিদার বাড়ির গেইটে গাড়ি পার্কিং এর জন্য সুবিশাল একটা মাঠ রয়েছে। এটা খেলার মাঠ হিসেবেও ব্যবহার করা হয়, আবার পুলিশ ট্রেনিং এর জন্যও ব্যবহার করা হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি সারি সারিভাবে পার্কিং করা আছে। বোঝাই যায় এখানে অনেক দর্শনার্থী আসে প্রতিদিন এই জমিদার বাড়ি দেখতে। আমরা এখন জমিদার বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে এই মাঠের সৌন্দর্য উপভোগ করছি। আসলে এমন পরিবেশ দেখলেই মন জুড়িয়ে যায়। মূল ফটকের কাছেই আছে সুবিশাল ক্যান্টিন। আপনারা চাইলেই এখান থেকে খাবার খেতে পারবেন বা আপনার ইচ্ছে মতো খাবার অর্ডার করতে পারবেন। পছন্দের খাবার খেতে আপনাকে আগেই অর্ডার করতে হবে। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আমাদের কাছ থেকে টিকিটের মূল্য নেওয়া হয়েছে জনপ্রতি 100 টাকা। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো, সাথেই থাকুন। তবে আমার কাছে টিকিটের মূল্যটা একটু বেশিই মনে হয়েছে। মেইন গেট পার হলেই হাতের বামে দেখতে পাবেন বিশাখাসাগর নামের এক বিশাল আকৃতির পুকুর, যার চারপাশ দিয়ে রয়েছে অসংখ্য নারিকেল গাছ সারি সারি, আর রয়েছে দুটি সিঁড়ি করা পুকুর ঘাট। আশা করি এই পুকুরের পরিবেশটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
আমরা একটু চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম প্রকৃতির কি যে অপরূপ সৌন্দর্য, এটা আপনি মহেরা জমিদার বাড়ি না আসলে দেখতে পারবেন না। অনেকগুলো ভবন দাঁড়িয়ে আছে চারপাশে। প্রথম গেইটের উপরে দেখতে পারবেন একটা সিংহ দাঁড়িয়ে আছে, মনে হবে এখনই আপনাকে উপর থেকে থাবা দিবে, এমনভাবে ভাস্কর্য সাজিয়ে রাখা হয়েছে, মনে হবে জীবন্ত সিংহ উপরে দাঁড়িয়ে আছে। প্রথম গেট দিয়ে ভিতরের দিকে ঢুকলেই চোখে পড়বে দুই সাইডে দুটি হরিণ দাঁড়িয়ে আপনাকে স্বাগতম জানাচ্ছে ভিতরে প্রবেশ করার জন্য। বাগানের সামনে হরিণ দুটো সত্যি অসাধারণ লাগছে। একটু সামনে আগালেই আপনার চোখে পড়বে সুবিশাল একটা উট পাখির ভাস্কর্য, বাগানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শিল্পী এই ভাস্কর্যে ফুটিয়ে তুলেছে তার মনের আলপনা। আমরা একটা লজের সামনে দিয়ে আগাতে থাকলাম, ঠিক কোথা থেকে ক্যামেরা বন্দি করা যায়, দেখতে এত সুন্দর যে কোনোটা রেখে কোনটা থেকে শুরু করব। আপনি মহলগুলোর সামনের বাগানে দেখতে পারবেন নাম না জানা হাজারো রঙের বাহারি ফুল। সত্যি ফুলের সৌন্দর্য এবং ফুলের সুবাসে আপনার মন জুড়িয়ে যাবে, মনে হবে আপনি এক ফুলের মেলায় হারিয়ে যাচ্ছেন। হয়তো এক সময় এখানে জমিদার সহ তার লোকজন বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করত। প্রকৃতির অনিন্দ্য নিকেতন মহেরা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে নয়নাভিরাম। তার রূপশোভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য। নিভৃত পল্লীতে ছায়া ঘেরা, পাখি ডাকা, নির্মল নির্ঝর শান্ত পরিবেশ আকুল করে দর্শকদের। আগন্তুককে একবার নয় বারবার এই সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায় এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের সমারোহ ও সুশোভন বাহারি পাতাবাহার দ্বারা পরিবেষ্টিত ফুলের বাগান। গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকাকলিতে মুখর, সৌম্যশান্ত কোলাহলমুক্ত পরিবেশ আপনাকে দিবে এক অন্যরকম ভ্রমানুভূতি। চারদিকে নানা বৈচিত্র্যের ফুলের বর্ণ ও গন্ধের সমারোহ, যেন নিবেদিত পুষ্পার্ঘ্য, এক কথায় যেন ধরায় স্বর্গধাম। ধারণা পাওয়া যায় স্পেনের কর্ডোবা নগরীর আদলে ভবনসমূহ প্রতিষ্ঠিত হয়েছিল। কালের বিবর্তনে ফুলে ফুলে পত্রপল্লবে শোভিত হয়ে উঠে কালের সাক্ষী এ দৃষ্টিনন্দন জমিদার বাড়ি। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির রয়েছে এক কলঙ্কিত স্মৃতি। 1971 সালের 14 মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকবাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া রায় চৌধুরীসহ 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। তন্মধ্যে স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার, মনীন্দ্র কুমার চক্রবর্তী, অতুল চন্দ্র সাহা এবং নোয়াই বণিক ছিলেন। ইতিহাস কলঙ্কিত সেই রক্তের দাগ এখনও লেগে আছে মহেরা জমিদার বাড়িতে। যে দেশের জন্য, যে দেশের মানুষের জন্য মহেরা জমিদার পরিবার নিজেদের শত প্রাচুর্য ভুলে এলাকার উন্নয়নে সর্বক্ষণ ব্যস্ত থাকতেন, সেই এলাকার রাজাকার আলবদরদের প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তানি বাহিনীর এই চরম হত্যাযজ্ঞে জমিদার পরিবার শুধু হতাশ হননি। শত বছরের সাজানো জমিদার বাড়ি আর কোটি টাকার সম্পদ ফেলে চরম ঘৃণা আর ক্ষোভ নিয়ে লৌহজং নদীর নৌপথে নৌকাযোগে চলে যান বাংলাদেশ ছেড়ে। অতঃপর স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার বাইজিদ সাহেবের নেতৃত্বে এক প্লাটুন মুক্তিবাহিনী জমিদার বাড়িতে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর 1972 সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। এ মহতি কাজটি করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মান্নান। পুলিশের প্রশিক্ষণকে আধুনিক এবং যুগোপযোগী করার লক্ষ্যে 1990 সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়।
আর পুলিশের ট্রেনিং সেন্টার স্থাপন হওয়ায় ট্রেনিং পরিচালনার জন্য জমিদার বাড়িটির যথাযথ রক্ষণাবেক্ষণ সহ নতুন নতুন স্থাপনা তৈরি করার কারণে পুরানো স্থাপত্য কলার অপরূপ এই জমিদার বাড়িটির সৌন্দর্য শুধু অক্ষত থাকেনি, বরং তার কলেবর আরও বৃদ্ধি পেয়েছে। মহেরা জমিদার বাড়ির জাদুঘরে পুলিশিংয়ের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন নিদর্শন রয়েছে। এখানে পুরনো দিনের পুলিশি সরঞ্জাম যেমন বন্দুক, তলোয়ার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র প্রদর্শিত হয়। এছাড়াও জমিদার বাড়ির ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ছবিও এখানে দেখতে পাওয়া যায়। প্রাচীন বন্দুকের মধ্যে ম্যাচলক, স্কারিস এবং ব্লান্ডারবাস উল্লেখযোগ্য। এছাড়াও হ্যান্ড গান এবং আর্টিলারি বন্দুকের প্রাচীন রূপ হিসাবে পরিচিত। ম্যাচলক মুঘল সম্রাট আকবর এই বন্দুকটির উন্নতি সাধন করেন। এটি একটি আদি বন্দুক যার মূল বৈশিষ্ট্য হল একটি জ্বলন্ত ম্যাচ দিয়ে বারুদের স্ফুলিঙ্গ তৈরি করা। স্কারিস এটি এক প্রকারের প্রাচীন বন্দুক যা ফায়ার করার জন্য একটি জ্বলন্ত স্ফুলিঙ্গ ব্যবহার করত। ব্লান্ডারবাস এটি একটি চওড়া ব্যারেলের বন্দুক যা কাছাকাছি দূরত্বে গুলি করার জন্য ব্যবহৃত হতো। হ্যান্ড গান এটি বন্দুকের একটি প্রাথমিক রূপ যা হাতে ধরা যেত এবং একটি হ্যান্ডেল দিয়ে পরিচালিত হতো। আর্টিলারি এটি এক ধরনের ভারী বন্দুক যা দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হতো। এই বন্দুকগুলি বিভিন্ন সংস্কৃতি এবং যুগে ব্যবহৃত হয়েছে এবং এদের প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য ও ব্যবহার ছিল। গাইস, আমরা যে পুকুরটির সামনে আছি এটার নাম রানী পুকুর। মহেরা জমিদার বাড়ির পেছনের দিকের এই পুকুরটি রানী পুকুর নামে পরিচিত রয়েছে। ধারণা করা হয় জমিদার বাড়ির নারী সদস্যরা এই পুকুরটি ব্যবহার করতেন। গাইস, সামনের সিংহের ভাস্কর্য এবং পেছনে রানী পুকুর ও ভিন্ন ভিন্ন স্থাপনা আর বাহারি ফুলের সমারোহ সব মিলিয়ে জমিদার বাড়ি ঠিক জমিদার বাড়ির মতোই। রানীপুকুর জমিদার বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ যা বাড়ির পেছনের দিকে অবস্থিত। পুকুরটি একটি বিশাল আয়তনের এবং এর চারপাশ সবুজ গাছপালা ও নানান ধরনের ফুলগাছে ঘেরা। রানীপুকুরের দক্ষিণ পাশে রয়েছে জমিদারদের বাসভবন এবং অন্যান্য স্থাপনা। পুকুর পাড়ে সান বাঁধানো ঘাট রয়েছে যা দিয়ে পুকুরে নামা যায়। শীতকালে বিভিন্ন অতিথি পাখি এসে জড়ো হয় এই পুকুরে, যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। রানীপুকুর জমিদার বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। আরও রয়েছে ছোট বড় অনেক বাহারি ফুলের বাগানে এবং এখানে পর্যটকরা যেন বসে এই প্রাকৃতিক রূপ উপভোগ করতে পারে তার জন্য কর্তৃপক্ষ বসার ব্যবস্থা করে রেখেছেন। আমরা পিছনের গেট দিয়ে একটু সামনের দিকে হাঁটলাম আর দেখতে পেলাম পিকনিক করার জন্য বিশাল একটা জায়গা। জমিদার বাড়ি কর্তৃপক্ষ এখানে অনেক সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান এর জন্য হল রুম তৈরি করে রেখেছেন। পাশেই আছে খেলার মাঠ, আপনি চাইলে এখানে ফুটবল বা ক্রিকেট বল বা অন্য যে কোনো ধরনের খেলা খেলতে পারবেন। একসাথে পিকনিক স্পটে ৫,০০০ মানুষের আয়োজন করা যাবে। জমিদার বাড়ির পেছনের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত সবুজ ঘাস, যা দর্শকদের জন্য খেলাধুলা বা আরাম করার জন্য একটি উন্মুক্ত স্থান সরবরাহ করে। পশরাপুকুর এটি জমিদার বাড়ির পেছনের দিকে রয়েছে। এই পুকুরটি জমিদার বাড়ির সৌন্দর্য বর্ধনে একটি গুরুত্বপূর্ণ অংশ। পুকুরটির পাশে রয়েছে সুন্দর ফুলের বাগান যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। পশরা পুকুরটি জমিদারদের নির্মিত একটি ঐতিহ্যবাহী পুকুর। এটি জমিদার বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক। পুকুরটির চারপাশে ফুলের বাগান এবং অন্যান্য গাছপালা থাকার কারণে এটি একটি মনোরম পরিবেশে পরিণত হয়েছে। এছাড়াও এই পুকুরটি জমিদারদের অবসর সময় কাটানোর জন্য একটি চমৎকার স্থান ছিল।
পুকুরের মাঝে চমৎকার ডিজাইন করে জমিদারের একটা চেয়ার বসানো আছে। আপনি চাইলে এই চেয়ারে বসে জমিদারের একটা ভাব নিতে পারেন এবং জমিদারি স্টাইলে ফটো তুলতে পারেন। বর্তমানে এটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে সংরক্ষিত আছে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। এই জমিদার বাড়ির পসরা পুকুরে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের মাছ দেখা যায়। এই পুকুরে বিভিন্ন প্রজাতির রঙিন মাছগুলো যেমন শিং, মাগুর, রুই, কাতলা, মৃগেল, এছাড়াও নানা ধরনের বাহারি রঙের মাছ দেখা যায়। এই মাছগুলো পুকুরের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। এই পুকুরে বিভিন্ন দেশি ও বিদেশি প্রজাতির রঙিন মাছ দেখা যায়। এর মধ্যে শিং, মাগুর, রুই, কাতলা এবং মৃগেল উল্লেখযোগ্য। রঙিন মাছের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কার্প ও অন্যান্য বাহারি মাছ, যা পুকুরের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। এই রঙিন মাছগুলো দেখতে পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয়। দর্শনার্থীরা এই মাছগুলো দেখে মুগ্ধ হন। পসরা পুকুরের শান্ত ও মনোরম পরিবেশে রঙিন মাছগুলো দর্শকদের মুগ্ধ করে। এই পার্কে শিশুদের খেলার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম পাওয়া যায়। এর মধ্যে দোলনা, স্লাইড, ঢেকি, সিসো, মেরিগো রাউন্ড, স্প্রিং রাইডার, ট্রেন গাড়ি এবং বিভিন্ন ধরনের আরোহণের কাঠামো উল্লেখযোগ্য। এছাড়াও পার্কে খেলার মাঠ, এছাড়া বিভিন্ন রকমের নাম না জানা খেলনা আছে। খেলার মাঠের সরঞ্জাম এর মধ্যে দোলনা, শিশুদের জনপ্রিয় একটি খেলনা। স্লাইড, এটি শিশুদের জন্য একটি মজাদার রাইডস। ঢেকি, দুটি শিশু বিপরীত দিকে বসে এটি ব্যবহার করে। সিসো, দুটি শিশু বিপরীত দিকে বসে এটি ব্যবহার করে। মেরিগোরাউন্ড, এটি একটি ঘূর্ণায়মান খেলনা। স্প্রিং রাইডার, ঘোড়া বা অন্যান্য প্রাণীর আকৃতির স্প্রিং লাগানো খেলনা। বাচ্চাদের জন্য বিভিন্ন আকারের এবং নকশার আরোহণের কাঠামো থাকে, যা তাদের শারীরিক বিকাশে সাহায্য করে। ট্রেন ভ্রমণ মজাদার অভিজ্ঞতা হতে পারে শিশুদের জন্য। এখানে ছোট আকারের ট্রেন আছে যা একটি নির্দিষ্ট পথে ঘোরে। এটি শান্ত এবং মনোরম পরিবেশে ভ্রমণের সুযোগ দেয়। এই ট্রেনগুলো সাধারণত শিশুদের জন্য আকর্ষণীয় হয়ে থাকে। এটি একটি নির্দিষ্ট এলাকা প্রদক্ষিণ করে। এই পথে বিভিন্ন ধরনের গাছপালা, ফুলের বাগান এবং অন্যান্য আকর্ষণীয় স্থান আছে। শিশুরা সাধারণত এই ট্রেন ভ্রমণে অনেক আনন্দ পায়, কারণ এটি তাদের জন্য একটি খেলা এবং ভ্রমণের মতো অনুভূতি দেয়। পার্কের শান্ত ও সবুজ পরিবেশে শিশুদের জন্য এটি নিরাপদ জায়গা এবং বাচ্চারা বেশ ভালোভাবে উপভোগ করে। মহেরা জমিদার বাড়িতে ছোট একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে হরিণের খাঁচার সামনে গেলাম। এখানে ছোট বড় অনেকগুলো হরিণ আছে। এখানে হরিণ ও বানর সহ বিভিন্ন পশু পাখি রয়েছে। হরিণ একটি সুন্দর ও নিরীহ প্রাণী। হরিণ এদের শারীরিক গঠন, বৈশিষ্ট্য এবং প্রজাতিভেদে ভিন্নতা দেখা যায়। সাধারণত হরিণের লম্বা ও শক্তিশালী পা, ছোট লেজ এবং লম্বা কান থাকে। এদের গায়ের রং বিভিন্ন হতে পারে, যেমন বাদামি, ধূসর বা লালচে। এদের পিঠে সাদা বা হালকা রঙের ছোপ থাকতে পারে। পুরুষ হরিণের মাথায় শিং থাকে, যা প্রতি বছর ঝরে যায় এবং নতুন করে শিং এর জন্ম হয়। হরিণ তৃণভোজী প্রাণী, তারা ঘাস, লতাপাতা, ফলমূল ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। এদের লম্বা ও শক্তিশালী পা থাকার কারণে এরা দ্রুত দৌড়াতে পারে। এদের লেজ ছোট এবং কান লম্বা হয়ে থাকে। হরিণ সাধারণত বনজঙ্গল, তৃণভূমি ও পাহাড়ি অঞ্চলে বাস করে। পৃথিবীতে বিভিন্ন ধরনের হরিণ প্রজাতি দেখা যায়, যেমন চিত্রা হরিণ, মায়া হরিণ, সাম্বার হরিণ, বারসিঙ্গা হরিণ ইত্যাদি। হরিণের গড় আয়ু সাধারণত 8 থেকে 5 বছর পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু হরিণ প্রজাতি আছে যারা 2-0 বছর বা তার বেশিও বাঁচতে পারে। আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে পাখির খাঁচার দিকে যাচ্ছি। এখানে ময়না, টিয়া, শকুন ও ময়ূর সহ অনেক বাহারি রকমের সুন্দর পাখি রয়েছে। এমনও কিছু পাখি আছে হয়তো আগে কখনো আমরা দেখি নাই। চলুন আজ আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ঘুঘু একটি ছোট থেকে মাঝারি আকারের পাখি, যা দেখতে অনেকটা কবুতরের মতো। এদের শরীরের উপরের অংশ হালকা বাদামি বা ধূসর রঙের এবং পেটের দিকটা ফ্যাকাশে গোলাপি বা হালকা বাদামি হয়ে থাকে। এদের লেজ লম্বাটে এবং সরু হয়ে থাকে।
ঘুঘু সাধারণত জোড়ায় জোড়ায় বা ছোট দলে বাস করে এবং গাছের ডালে বা ঝোপঝাড়ে বাসা বানায়। এরা বিভিন্ন ধরনের শস্যদানা, বীজ, ফল এবং পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। ম্যান্ডারিন হাঁস একটি ছোট রঙিন হাঁস যা তার উজ্জ্বল পালকের জন্য পরিচিত। পুরুষ ম্যান্ডারিন হাঁস বিশেষভাবে আকর্ষণীয়, যেখানে স্ত্রী হাঁসগুলো দেখতে আরও সাধারণ বাদামি ধূসর রঙের হয়ে থাকে। এদের সাধারণত এশিয়া এবং পূর্ব ইউরোপের কিছু অংশে পাওয়া যায়। ম্যান্ডারিন হাঁস ফেং শুই এবং চীনা সংস্কৃতিতে প্রেম, ভক্তি এবং বিশ্বস্ততার প্রতীক হিসেবে বিবেচিত। ময়না পাখি সাধারণত কালচে রঙের হয়ে থাকে, তবে প্রজননকালে মাথা ও ঘাড়ে হালকা বেগুনি আভা দেখা যায়। এদের দৈর্ঘ্য প্রায় 29 সেন্টিমিটার এবং ওজন 210 গ্রামের মতো হয়ে থাকে। ময়না পাখি সাধারণত খোলা জায়গায় বসবাস করে এবং পোকামাকড় ও ফল খায়। এরা মানুষের মতো কথা বলতে পারে, তাই এদের কথা বলা পাখি হিসেবেও অনেকের কাছে পরিচিত। ময়ূর তার মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য পরিচিত একটি পাখি। পুরুষ ময়ূরের উজ্জ্বল রঙের পালক থাকে, বিশেষ করে লেজের দীর্ঘ পালক দর্শকদের মুগ্ধ করে। এই পালকগুলিতে চোখের মতো নকশা থাকে। স্ত্রী ময়ূর সাধারণত বাদামি বা ধূসর রঙের হয়ে থাকে, যা তাদের প্রজননকালে ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে। আমরা জমিদার বাড়ি সব কিছু দেখে আবারও লজের সামনে আসলাম। সত্যি বলতে লজগুলোর এত সৌন্দর্য যে ঘুরে ফিরে এখানে আরও একটা বার আসতে ইচ্ছে করে। আমরা জমিদার বাড়ি সব কিছু দেখে আবারও লজের সামনে আসলাম। সত্যি বলতে লজগুলোর এত সৌন্দর্য যে ঘুরে ফিরে এখানে আরও একটা বার আসতে ইচ্ছে করে। মহেরা জমিদার বাড়ি সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। এত সুন্দর ও সযত্নে সংরক্ষিত জমিদার বাড়ি এদেশে দ্বিতীয়টি নেই বললেই চলে। সঙ্গে আছে ছোট পার্ক, চিড়িয়াখানা, বোট রাইড আর পিকনিক স্পট। ঢাকা থেকে দিনে দিনেই ঘুরে আসতে পারবেন এই জমিদার বাড়ি থেকে। আমরা হাঁটতে হাঁটতে বিশাখাসাগর পুকুরের দিকে যাচ্ছি। এই পুকুরটা আরও একটা বার চারপাশ ভালো করে দেখব ঘুরে ফিরে। মূল রাস্তা জমিদার বাড়ির প্রধান প্রবেশদ্বার থেকে সোজা চলে গেছে আনন্দ লজের দিকে। এটিই মূল রাস্তা যা দিয়ে দর্শনার্থীরা সাধারণত প্রবেশ করে আনন্দ লজের সামনে যায় এবং ওখানে আরও প্রশস্ত স্থান রয়েছে যা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। আরও আছে কাচারি বাড়ি যাওয়ার রাস্তা, কাচারি বাড়ির দিকে চলে গেছে, এবং রানীমহলের দিকে যাওয়ার জন্যও একটি রাস্তা রয়েছে। নাট্যশালার দিকে যাওয়ার জন্যও একটি রাস্তা রয়েছে। এই রাস্তাগুলি জমিদার বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এবং দর্শকদের জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। আমরা এখন যে পুকুরটির সামনে দাঁড়িয়ে আছি এটার নাম বিশাখাসাগর। এটি জমিদার বাড়ির সৌন্দর্য বর্ধনে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে এবং এলাকার মানুষের জন্য সুপের পানির উৎস হিসেবেও ব্যবহৃত হতো। জমিদার বাড়িটির মূল ফটকের সামনেই এই দিঘি অবস্থিত। এছাড়াও জমিদার বাড়ির ভেতরে পাঁচরা পুকুর গিয়ে ও রানী পুকুর নামে আরও দুটি পুকুর রয়েছে, যা জমিদারদের নিজস্ব ব্যবহারের জন্য ছিল। দেখতে দেখতে এবার জমিদার বাড়ির মেইন গেইটে চলে আসলাম। এবার বিদায় নেওয়ার পালা। এই জমিদার বাড়ির উপস্থাপন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কতটুকু ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি জানি না, তবে আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে আমাকে সাহায্য করবেন। এবং যারা আমার ভিডিওতে নতুন, দয়া করে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন টিপে রাখুন। ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। সবার সুন্দর ভালো শুভ কামনায় বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।